নতুন বছর, একই সঙ্গে নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছে। এই আমেরিকাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন, তারা টেক সেক্টরটাকে কিভাবে দেখছেন? আপনি যদি গত ট্রাম্প প্রশাসনে দেখেন 2016-17 দিকে হঠাৎ করে আইটিতে হায়ারিংটা খুবই বেড়ে গেছিল। যখন তারা খরচ কমাতে যাবেন তখন সরকারি সেক্টরে জনবলও তারা সংকোচন করে নিয়ে আসবেন। কিছু ডিপার্টমেন্ট হয়তো বন্ধ করে দেওয়ার বিষয় আছে, সেখানে আইটির অনেক ডিপার্টমেন্টও থাকবে। তখন কি অনেকে চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন? এই ইন্ডাস্ট্রিতে টাকা অনেক, কিন্তু ভেরি কম্পিটিটিভ। নতুন বছর, একই সঙ্গে নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন 20 জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছে। এই আমেরিকাতে নতুন অ্যাডমিনিস্ট্রেশন, তারা টেক সেক্টরটাকে কিভাবে দেখছেন? রাইট, ভাই প্রথমত বলে রাখি, আপনি সুন্দরভাবে উপস্থাপন করলেন। সবগুলো প্রায় অনুষ্ঠানে আসি যে সামারিটা দরকার হয়, আপনি সুন্দরভাবে দিয়ে দিলেন দর্শকদের জন্য, খুবই অ্যাপ্রিসিয়েটেবল। সো নতুন অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই জানি, যখনই নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসে তারা বিভিন্ন ধরনের উদ্দীপনা মার্কেটে করার জন্য চেষ্টা করে। এটা শুরু হয় নির্বাচনের প্রচারণার আগ থেকেই। ট্রাম্প প্রশাসন, বর্তমান ট্রাম্প প্রশাসন যেটা 20 তারিখে শপথ নিবে, গত এই নির্বাচনে আপনি জানেন কিনা জানি না, টেক সেক্টরের বড় বড় স্টার্ট আপ থেকে শুরু করে ছোট আকারের স্টার্ট আপ, বিপুল বিপুল স্টার্ট আপ সিওরা ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিয়েছিল ডোনার হিসাবে, সাপোর্টার হিসাবে। এবং নির্বাচনে কাজের ক্ষেত্রে আপনি যদি দেখতে পারেন ইলন মাস্কের মতো বড় বড় টেক সিওরা ট্রাম্পের পিছনে। তো এর একটা কারণ হলো ট্রাম্প প্রশাসন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমেরিকার টেককে আরো উজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং বিভিন্ন ধরনের প্রমিস ওরা করেছে, যেগুলো বাস্তবায়নের জন্য প্রথম 100 দিনের কার্য দিবসে যে প্রমিসটা করে থাকে, ফার্স্ট 100 days অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওইটা ওদের কর্মসূচিতে আছে। প্রথম কয়েকটা জিনিস টপ অফ মাই মাইন্ড আমি বলতে পারি। একটা খুবই আকর্ষণীয়, যেটা টেক সেক্টরের সবার জন্য যারা ক্লোজলি ফলো করেন, ক্রিপ্টো লেজিসলেশন, যেটাকে বলা হয় ক্রিপ্টো রিফর্ম। মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়ালে ক্রিপ্টো কয়েন, টোকেন অর ব্লকচেইন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে লটা দরকার, ওইটা গত 4 বছর ধরে সবগুলো ব্লকচেইন কোম্পানিরা খুব ট্রাই করতেছিল কংগ্রেসের মাধ্যমে বিল পাস করানোর জন্য। কিন্তু গত প্রশাসন, বাইডেন প্রশাসন যেটা চলে যাচ্ছে, ওরা রিয়েলি অপোজ ছিল। সো রাইট নাও ট্রাম্প প্রশাসন প্রমিস, নির্বাচনের ম্যানিফেস্টোতে বলছে তারা এই ক্রিপ্টো লকে একটা রিয়েলিটিতে আনবে। সো এইটা রিয়েলি প্রমিসিং। এটার আউটকাম আপনি কিন্তু সুদূর প্রসারী। যদি ব্লকচেইন লেজিসলেশনটা হয়, তাহলে প্রথমেই যে জিনিসটা দেখতে পারবেন, ফিনটেক মার্কেটে একটা পজিটিভ আকারের রিপেল দেখতে পারবেন। কি রকমের? সবগুলো ফিনটেক কোম্পানিরা, ফিনটেকরা ক্রিপ্টোকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য ইটিএফ বলেন, বিভিন্ন ফিনান্সিয়াল প্যাকেজে ক্রিপ্টো কয়েন থেকে শুরু করে আপনার বিট কয়েন থেকে শুরু করে যত ধরনের কয়েন আছে ওর টোকেন আছে, ওরা ইন্টিগ্রেট করার চেষ্টা করে। ফলাফল কি হবে? নতুন ধরনের ফিনটেকের প্রজেক্ট, নতুন ধরনের সফটওয়্যারগুলো মার্কেটে চলে আসবে। সো এইটা রিয়েলি পজিটিভ। এটা গেল আমার প্রথম দিকের। সেকেন্ড, আপনি দেখতে পারেন অনেক দিন ধরে, গত 3 বছর ধরেই ট্রাই হইতেছে সেমিকন্ডাক্টরের যে ম্যানুফ্যাকচারিংটা রিলোকেট করানোর জন্য আমেরিকার মেইন স্টেটের মধ্যে। অলরেডি গত প্রশাসন, বাইডেন প্রশাসন অলরেডি ট্রাই করছে এবং ওরা সাকসেসফুলি তাইওয়ান থেকে, আপনি জানেন তাইওয়ানে আমেরিকার 90% এআই চিপগুলো তৈরি হয়, যেগুলো সব এআই কোম্পানি, বড় বড় 3টা এআই কোম্পানি ওইখান থেকে ম্যানুফ্যাকচারিং করে। চীনের যে যুদ্ধাঙ্গী অবস্থা, এতে আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি তাদের চিপ ম্যানুফ্যাকচারিংকে মেইন স্টেট ইউএসএতে, অর্থাৎ মেইন স্টেট ইউএসএ 50 স্টেটে নিয়ে আসার জন্য ট্রাই করতেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে। আমার ধারণা এই প্রশাসন এটা পুরোপুরি 100% ইমপ্লিমেন্ট করবে। সো এইখানে আরেকটা জব বেনিফিট আমাদের এই টেকনোলজির জন্য আমরা আশা করতেছি। তার মানে অনেকগুলো সুখবরের কথা আপনি হয়তো মনে করছেন, কিন্তু আমরা এখনকার কিংবা সাম্প্রতিক সময় ট্রেন্ডটা যদি দেখি, হায়ারিং এবং ফায়ারিং দুটোতেই আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট লাইন যাচ্ছে। এটা নট ব্যাড, নট গুড, কিন্তু এই লাইনটা আসলে কোথায় গিয়ে থামবে? অর্থাৎ 2025 সালে যে সম্ভাবনাগুলোর কথা বললেন, সেক্ষেত্রে হায়ারিংটা কি অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? রাইট। কার্ভ লাইফ যদি দেখেন, আপনি একটু কিছুক্ষণ আগে আপনি কিছু ডাটা দিলেন। আপনি যদি 2021-22 সালের ডাটাগুলোর সাথে কম্পেয়ার করেন 23 বা 24-এর, হায়ারিংটা অনেক ক্ষেত্রে ফ্ল্যাট লাইনে চলতেছে। দ্যাট মিনস একটা পজিটিভ থিং, রাইট? ফ্ল্যাট লাইনে চলা মানে সামটাইম নো নিউজ ইজ গুড নিউজ। আপনি যখন কোনো বড় ধরনের লে অফের খবর না পান, মার্কেট ইজ ডুইং রিয়েলি ওকে, রাইট? বড় বড় কোম্পানি যখন লে অফ করে না, ছোট কোম্পানিগুলো আশ্বস্ত থাকে যে মার্কেটের প্রেডিকশন খুব ভালো বা পজিটিভ দিকে যাচ্ছে।
সো এই ক্ষেত্রে গত 2 বছর খুব স্টেবল অবস্থায় হায়ারিং চলতেছে। ইয়াস, প্রজেক্ট হয়তো বা আমরা অনেকগুলা খুব একটা পাচ্ছি না, বাট কোনো লে অফ হচ্ছে না ম্যাসিভ ধরনের, আর নর্মাল হায়ারিং প্রসেসে যা দরকার সেইভাবে হায়ার হচ্ছে। নাও 2025 একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা যদি কিভাবে এই প্রেডিকশনটা দেখতেছি, আপনি যদি গত ট্রাম্প প্রশাসনে দেখেন 2016-17 দিকে হঠাৎ করে আইটিতে হায়ারিংটা খুবই বেড়ে গেছিল, যেটা 2020-তে কোভিডের সময় স্পাইক আছিল সবচেয়ে হাই অবস্থায়। সো আমরা ধারণা করতেছি যেহেতু বড় ধরনের লেজিসলেটিভ চেঞ্জ আসবে অ্যান্ড টেকনোলজিতে এই গভর্নমেন্টটা ভেরি প্রো টেকনোলজি, সো আমরা আশা করতেছি হায়ারিং এর দিকে খুব একটা পজিটিভ এফেক্ট আসবে খুব সুন। কিন্তু আমরা দেখেছি বাইডেন প্রশাসন এআই কন্ট্রোল করার ক্ষেত্রে খুব সক্রিয় ছিল। Correct. এখন নতুন প্রশাসনে সে এই এআই এর ক্ষেত্রে তাদের নীতিটা আসলে কি হবে? কারেক্ট। 23-এর দিকে যখন বাইডেন প্রশাসন এক্সিকিউটিভ ল জারি করে, যেটা প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ ল, এআই কে কন্ট্রোল করার জন্য, এটা পজিটিভলি কন্ট্রোল করার জন্য, খুব একটা এক্সপ্লোরেশন এখনো এআই এর দিকে হয় নাই, টেকনোলজিটা খুবই নতুন। সো বাইডেন প্রশাসন একটু নেগেটিভলি এআই কে কন্ট্রোল করার জন্য একটা এক্সিকিউটিভ ল জারি করে, যেটা ট্রাম্প প্রশাসন পার্সোনালি প্রেসিডেন্ট ট্রাম্প, আগামী প্রেসিডেন্ট ট্রাম্প বলতেছে যে উনি এক্সিকিউটিভ অর্ডারটা প্রথম 100 দিনের মধ্যেই তুলে ফেলবেন। মানে কি, এইটা একটা পজিটিভ দিক হতে পারে সবগুলো এআই ভিত্তিক স্টার্টআপের জন্য। এআই ভিত্তিক স্টার্টআপ আপনি চ্যাট জিপিটি থেকে শুরু করে প্লেক্সিটি বা আরো যত ধরনের স্টার্টআপ দেখতেছেন এআই ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এটাকে খুব পজিটিভলি নিতেছে এবং ওরা একটা ফ্রিডম পেতে যাচ্ছে যে এআই নিয়ে আরো বেশি কাজ করার জন্য, বেশি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য। সো এটা আমি মনে করি ওভারঅল একটা ভেরি পজিটিভ অ্যাপিয়ারেন্স। এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আগের এক্সিকিউটিভ অর্ডারটি বাতিল করে থাকেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে এআই সেক্টরের কাজের যে একটা সম্ভাবনা, অর্থাৎ প্রচুর হওয়ার হয়তো একটা সম্ভাবনা তৈরি হবে, প্রচুর মানুষ যোগ দিতে পারবেন। অ্যাবসলিউটলি। আপনি যদি দেখে থাকেন প্রত্যেকটা বড় সফটওয়্যার কোম্পানি ওদের এআই একটা ডিভিশন থাকে। সো আপনি দে ট্রাইং দেয়ার বেস্ট টু হ্যাভ এআই ডিপেন্ডেন্ট প্রোডাক্টগুলা। সো এই এক্সিকিউটিভ অর্ডারটা তোলার মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য আরো উদ্দীপনা পাবে স্টার্টআপ কোম্পানিগুলো, স্টার্টআপ সিস্টেমের মধ্যে একটা পজিটিভ অ্যাপিয়ারেন্স চলে আসবে। সো যেটা খুবই উইন উইন সিচুয়েশন ফর হোলিস্টিকলি টেক মার্কেটের জন্য। বিশেষ করে যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদের মধ্যে অনেকে বলছিলেন যে তিনি আশা মানে হলো ব্যবসার সম্প্রসারণ হওয়া, এবং একই সাথে স্টার্টআপ বিজনেসের কথা আপনি বলছিলেন। কিন্তু স্টার্টআপ বিজনেস আমরা ইকোনমিক্সে দেখি যে যখনই ইন্টারেস্ট রেটটা হাই থাকে তখন কিন্তু স্টার্টআপ বিজনেস গুলো গুটিয়ে যায়, অর্থাৎ নতুন করে অনেকে আসেন না মার্কেটে। এখনকার ইন্টারেস্ট রেট এখন পর্যন্ত হাই আছে, আইটি ক্ষেত্রে স্টার্টআপ বিজনেস কেমন হবে, অর্থাৎ সেগুলো কি বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন? রাইট। সো স্টার্টআপ সিস্টেমটা টোটালি ডিপেন্ড করে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের উপরে। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের কাছে বিপুল প্রকৃতির অর্থ সেভ করা থাকে, ওরা রেডি থাকে বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। না, যখন আপনার ইন্টারেস্ট রেটটা যখন হাই হয় তখন ইনভেস্টের রেটটা কমে যায়, আবার ইন্টারেস্ট রেটটা যখন ল হয় তখন ইনভেস্টের রেটটা বেড়ে যায়। সো ইন্টারেস্ট রেট যখন লয়ের দিকে যায়, অলরেডি আমরা দেখেছি 2022-23 পর্যন্ত ইন্টারেস্ট রেট সবচেয়ে হাই এর দিকে আসছিল, রাইট? অলরেডি ধীরে ধীরে 0.75 or 0.50 করে কমতেছে। আগামী 2 থেকে 3 বছর আমরা ইন্টারেস্ট রেটটাকে ল থেকে আরো লয়ের দিকে দেখবো। এইটা কিভাবে আপনি পজিটিভলি এফেক্ট করে আপনি দেখতে পারবেন, স্টার্টআপ কোম্পানিগুলো আরো বেশি মূলধন পাবে, আরো বেশি ইনভেস্টমেন্ট পাবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট সিস্টেম থেকে। ফলাফল কি হবে? নতুন নতুন স্টার্টআপ কোম্পানি তৈরি হবে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, এতে আরো বেশি কর্মসংস্থান আশা করতেছি আমরা পুরো আমেরিকার টেকনোলজি ফিল্ডে। কিন্তু আপনি যখন শুরুতে ইলন মাস্কের কথা বলছিলেন, টেক জায়ান্ট ইলন মাস্ক এখন একেবারেই সক্রিয়ভাবে কাজ করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এবং তারা যে ডিপার্টমেন্টটা খুলেছেন, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেখানে তারা বলছিলেন যে সরকারের খরচ $3 ট্রিলিয়ন কমানোর পরিকল্পনা করছেন ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী। কিন্তু মূল যে বিষয়টি, যখন তারা খরচ কমাতে যাবেন তখন সরকারি সেক্টরে জনবলও তারা সংকোচন করে নিয়ে আসবেন। কিছু ডিপার্টমেন্ট হয়তো বন্ধ করে দেওয়ার বিষয় আছে, সেখানে আইটির অনেক ডিপার্টমেন্টও থাকবে, তখন কি অনেকে চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন? এটা একটা আশঙ্কা। আমি পার্সোনালি মনে করি খুব একটা প্রভাব ফেলবে না। যদি আমি অসংখ্য কল পাই আমাদের ভার্জিনিয়ার বাঙালি কমিউনিটি থেকে, মূলত ভার্জিনিয়া মেরিল্যান্ডে অসংখ্য বাঙালি ভাই ও বোনেরা ফেডারেল কন্ট্রাক্টর হিসাবে কর্মরত আছেন। সো যখনই এই ধরনের কোনো আশঙ্কা আসে তখন ওরা একটু ভয় বা ভীতি, যেটা ন্যাচারালি হয় আর কি। সো আমি
ওনাদেরকে আশ্বস্ত করতে চাই, যতটুকু এফিসিয়েন্সি আনার ট্রাই করতেছে এটা টেকের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। অন্য ডিপার্টমেন্টগুলোতে ফেলতে পারে, বাট টেকের ক্ষেত্রে আমার টেক রিলেটেড প্রোডাক্টগুলা বা টেক রিলেটেড প্রজেক্টগুলা খুব একটা প্রভাব যে ফেলবে এটা আশা করা যায় না এই মুহূর্ত পর্যন্ত। বাট ফিউচার ইজ হার্ড টু প্রিডিক্ট, বাট এগেন আপনারা পজিটিভলি দেখতে পারেন সামনে কি হয়। কিন্তু সময় আছে খুবই কম, হয়তো আমরা যারা 2025 সালে মনে করছেন তারা টেক প্রফেশনে ঢুকবেন, তাদের হাতে এই বছরের জন্য হয়তো আর মাসখানেক সময় আছে, যে কোনো সময় নিয়োগটা হতে পারে। তারা যদি প্রস্তুতি শুরু করতে চান এখন থেকে, কিভাবে প্রস্তুতি, যেহেতু অনেক সম্ভাবনার কথা আমরা বলছি, নিঃসন্দেহে অনেকে আগ্রহী হয়ে উঠতে পারেন, ঢুকবেন, তারা শুরুটা করবেন কোথা থেকে? কারেক্ট। সো আমাদের টেক সহ অলমোস্ট অল কর্পোরেটের প্রত্যেক অর্থ বছরে 2টা হায়ারিং সাইকেল থাকে। একটা হায়ারিং সাইকেল শুরু হয় আপনার এপ্রিল থেকে, যেটা শেষ হয় অগাস্টের আগে, আর একটা হায়ারিং সাইকেল শুরু হয় অক্টোবর থেকে অলমোস্ট ডিসেম্বর পর্যন্ত। সো আপনি যদি এই মুহূর্ত থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, উইন্টার, অনেকেই ঘরে বসে কাজ করতেছে বা অনেকের কাজের সংখ্যা কমে গেছে, রাইট? সো আপনি এখন থেকে ট্রাই করতে পারেন। টেকনিক্যালি, একটু আগে আপনি প্রথম স্লাইডটাতে যেটা দেখালেন, টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে, দেন আপনি অন্যদিকে যাবেন। সো টেকনিক্যালি সাউন্ড হতে হলে আপনাকে দেখতে হবে টেক একটা মেজর ফিল্ড, ভাস্ট ফিল্ড। আপনাকে দেখতে হবে আপনার স্ট্রেংথটা কোথায়। আপনি কি কমিউনিকেশন আপনার খুবই ভালো, ওর আপনার অ্যানালিটিক্যাল স্কিল খুবই ভালো। যদি দেখা যায় আপনার অ্যানালিটিক্যাল স্কিল খুবই ভালো, আপনি প্রোগ্রামের দিকে ঝুঁকতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন। আপনার যদি কমিউনিকেশন খুব ভালো হয় এবং আপনার ইন্টারেস্ট আছে অন্যান্য অ্যানালিটিক্যাল দিকগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকে ঝুঁকতে পারেন, যেমন সফটওয়্যার টেস্টিং অর সাইবার সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্ক্রাম মাস্টার, অসংখ্য প্রফেশন আছে টেকে। সো আমি বলবো দিস ইজ দ্য বেস্ট টাইম, উইন্টার ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইয়োর হোমওয়ার্ক। যে কোনো একটা প্রফেশন পিক করেন টেকে, এবং ওইটার উপর আপনি আপনার স্কিলগুলোকে ইনহ্যান্স করেন। নাও টেকনিক্যাল স্কিল দিয়ে শুরু করেন, ধীরে ধীরে আপনার প্রজেক্ট বেস স্কিলগুলো আনার চেষ্টা করেন। আর তারপরে যদি কোনো ধরনের হেল্প লাগে, কমিউনিটিতে অসংখ্য এরকম আমাদের মতো সংস্থা আছে যারা হেল্প করতে চায় বাঙালি কমিউনিটি টেকের দিকে আনানোর জন্য। আমি পার্সোনালি গত 7 to 8 ইয়ার্স এই কমিউনিটির সাথে কাজ করছি। হ্যাপি টু হেল্প ইউ। কিন্তু অনেকের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হলো যখন আমেরিকা আসেন শুরুতে ভাবেন যে আইটি ক্যারিয়ার যদি করি, এখানে ভালো ইনকামের সুযোগ আছে, ভালো রিমোট জব করার সুযোগ আছে, এবং স্বাধীন একটা পেশা হিসেবে তিনি হয়তো কাজগুলো করছেন। কিন্তু তারা হয়তো বিভিন্ন ট্রেনিং ও ভর্তি হন, বিভিন্ন কোর্সে করেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যখনই চাকরিটা পান না, তখন এক ধরনের হতাশা কাজ করে। এই হতাশাটা আসলে কেন কাজ করে? কেন তারা চাকরিটা পান না? কেন শেষ মুহূর্তে মনে করেন যে আসলে এই যে ইনভেস্টটা করলাম, চাকরি না পাওয়ার কারণে হয়তো সেটা লস হয়েছে, অন্য কোনো জায়গায় তাদের ইনভেস্টটা করা দরকার ছিল? কারেক্ট। এই ইন্ডাস্ট্রিতে টাকা অনেক, কিন্তু ভেরি কম্পিটিটিভ। আমি অলওয়েজ এই কথাটা এমফেসাইজ করি, রাইট? কম্পিটিটিভ একটা ফিল্ড এখানে। সো ম্যাক্সিমাম মানুষ যারাই জব পাননি, আমি অসংখ্য উদাহরণ দেখাতে পারি আমাদের সমাজে। গৃহিণী যিনি কোর্স করছেন, কোর্স শেষ করে কাজও পাইছেন, সংসার সামলাচ্ছেন, ঘর থেকে বসে কাজ করছেন এবং ফ্যামিলিকে সাপোর্ট করছেন, একটা রেসপেক্টেবল জব। আবার অন্য দিক দিয়ে উদাহরণ দেখতে পারেন, অনেকে ট্রাই করতেছে বাট জব পাইতেছে না, বা হতাশ হয়ে গেছে। হতাশ হওয়ার মেন কারণটা হলো ওনারা ফলো করে নাই বা শেষ পর্যন্ত জব একটা পায় নাই। সো যারাই হতাশ হওয়ার কিছু নাই। আমরা আমেরিকাতে বসবাস করছি, ওয়ান অফ দ্য লাকিয়েস্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনি যদি কারেন্ট সিভিলাইজেশনে দেখেন, রাইট? আপনি যদি ট্রাই করেন, সঠিকভাবে আপনার নিজের উপর ইনভেস্ট করেন, ইনভেস্ট মিনস আপনার স্কিলগুলোকে গ্রো করেন, সময় দেন কোনো একটা সাবজেক্টের উপর, অসম্ভব কিছু না। ইউ গোনা ট্রাই মেবি 6 months, মেবি 1 year, অ্যান্ড দেন ডেফিনেটলি আপনি একটা জবের অপরচুনিটি পাবেন। সো বাট দ্য থিং ইজ, আপনার জার্নিটা ক্যারি অন করতে হবে। যতক্ষণ আপনার জব পান, ততক্ষণ আপনার ট্রাই করতে হবে। বিফলতার ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ আমরা অর্ধেক পথে আমরা হাল ছেড়ে দিই। তো হাল ছাড়া যাবে না, যতক্ষণ না জব বা প্রজেক্ট আপনার গ্যারান্টিড হয়, অফার লেটার আসে, ততক্ষণ পর্যন্ত আপনার ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। সো এই জিনিসটা আমি বলবো, হাল ছাড়া যাবে না, ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। এই ক্ষেত্রে কি আরেকটা বিষয় গুরুত্ব পায়, সেটা হলো যে আইটি জব তো আপনাকে সবসময় আপ টু ডেট রাখার একটা বিষয় আসে, কারণ আপনি নতুন প্রযুক্তি আসছে, কম্পিটিশনের কথা আপনি বলছিলেন। এই প্রযুক্তিগুলোর সঙ্গে যদি নিজেকে আপ টু ডেট না রাখা যায়, তখন তো আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়ছেন। কারেক্ট। সো প্রত্যেকটা নতুন প্রজেক্ট আইটি জবে, যদিও আমরা ফুল টাইম
কাজ করি অথবা কন্ট্রাক্ট বেস কাজ করি, প্রত্যেকটা নতুন প্রজেক্ট আপনাকে একটা সুযোগ দেয় নতুন টেকনোলজি শেখার জন্য। নাও টেকনোলজি অ্যাডপ্ট করা, টেকনোলজি শেখার জন্য আপনার খুব একটা আগ্রহ থাকা লাগবে। লেটস সে আপনার নতুন একটা টেকনোলজি আসলো, আপনি ওইটা নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ফ্রেমওয়ার্ক, অথবা লেটস সে নতুন একটা প্রোডাক্ট লাইক সেলসফোর্স আসলো, রাইট? আপনি ওই প্রোডাক্টটার দিকে আপনার ন্যাচারালি একটা ইন্টারেস্ট থাকতে হবে। এই ইন্টারেস্ট যদি না থাকে আপনার এই ফিল্ডে সার্ভাইভ করা রিয়েলি টাফ। সো আপনার নতুন যে কোনো টেকনোলজি আসলে ভয় পাওয়া যাবে না, ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর সেলফ ওই টেকনোলজিতে। এখনকার ইন্টারনেটে অসংখ্য এডুকেশনাল রিসোর্স আছে, রাইট? ইফ ইউ ওয়ান ফ্লাই এ প্লেন, লেটস সে এক্সাম্পল হিসাবে আপনি দিলাম, আপনি যদি প্লেন ফ্লাই করতে চান, ওইটারও ইউটিউব কন্টেন্ট পাবেন কিভাবে প্লেন ফ্লাই করতে হয়। নাও ইউ টেল মি, আপনি যদি বলেন আমাকে আমি নতুন টেকনোলজিটার জন্য কোনো ভালো রিসোর্স পাইতেছি না, এটা একটা বোকামি হবে, রাইট? সো অসংখ্য রিসোর্স আছে, আপনার অ্যালোকেট করতে হবে আপনার টাইমটাকে, আপনার অ্যালোকেট করতে হবে আপনি কোন টেকনোলজিটা শিখবেন। এবং শিখা মানে আপনার নিজের উপর ইনভেস্ট করা, নিজের উপর ইনভেস্ট করার থেকে উইন কিছু হইতে পারে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ ন্যাচারাল ইন্টারেস্ট অন দ্য সাবজেক্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউরসেলফ। সেক্ষেত্রে কেউ একজন যদি মনে করেন তিনি অন্য ফিল্ডের মানুষ, যেটি আমরা শুরুতে বলছিলাম যে অন্য ফিল্ডে যারা আছেন তাদেরও আসলে এই আইটিতে নিজে প্রফেশন গড়ার সুযোগ আছে, তাকে আসলে কতদিনের প্রস্তুতি নিতে হবে? যে ইনভেস্টমেন্টের কথা আপনি বলছেন নিজের উপর করা, কতদিনের প্রস্তুতিতে তিনি শেষ পর্যন্ত চাকরি পাবেন? রাইট, আমার পার্সোনালি সৌভাগ্য হয়েছে অসংখ্য কমিউনিটি পার্সনদেরকে জব দেওয়ার আইটি ফিল্ডে, যাদের প্রিভিয়াস জব আছিল হয়তো বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে, অথবা উবার বা ট্যাক্সি চালক। Nothing against them, but they put their time, course complete করছে, they put their 100%, got a job, change their whole life. So আপনি ফর ইনস্টেন্স আপনি যদি সফটওয়্যার টেস্টিং এর দিকে ক্যারিয়ার হিসাবে নিতে চান, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং টেস্ট, এই ক্ষেত্রে আপনার 3 থেকে 6 মাস এনাফ টাইম টু গেট এ জব, টু গেট এন অফার, রাইট? সো আপনার 3 থেকে 6 মাস খুব একটা বড় সময় না। আপনি যদি একটা কলেজে ইউনিভার্সিটিতে ডিগ্রি নিতে চান, ইউ হ্যাভ টু স্পেন্ড 4 ইয়ার্স। আপনি যদি 4 ইয়ারের সাথে 6 মাস কম্পেয়ার করেন, এটা একটা ছোট একটা সময় মনে হবে। এই 6 মাস কি ফুল টাইম দিতে হবে, নাকি তিনি অন্য কোনো একটা চাকরিতে আছেন সেটার পাশাপাশি তিনি এটা করতে পারবেন? অন্য কোনো জব করলেও যে আপনার শিক্ষাটা থেকে আপনি বঞ্চিত হবেন এমন না। আপনি যদি অন্য কোনো জব করার পাশাপাশি এই কোর্সটাকে করেন, আপনার সফলতা নিশ্চিত। অসংখ্য উদাহরণ, ম্যাক্সিমাম স্টুডেন্টই পার্ট টাইম হিসাবে এই কোর্সটাকে নেয় এবং ইভেনচুয়ালি ওদের যে ক্যারিয়ার আছে এটাতে চেঞ্জ করে টেকের দিকে যায়। সো কেউ যদি পার্ট টাইম হিসাবে নেয়, খুব একটা আহামরি চ্যালেঞ্জ হবে এটা আমি মনে করি না। একবারে শেষ মুহূর্তে আছে যারা হতাশ হয়ে পড়ছেন, অর্থাৎ যারা হয়তো এই ট্রেনিংটা দিচ্ছেন, আইটিতে ক্যারিয়ার করতে চান, ভালো একটা ইনকাম করতে চান, কিন্তু শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন না, কোথায় আসলে তাদের একটু নার্সিং করলে তারা দ্রুত এই চাকরিটা পাবেন বলে আপনি মনে করছেন? দর্শকদের উদ্দেশ্যে যদি জানাতে চান। ফার্স্ট অফ অল অসংখ্য উদাহরণ আছে এরকম, রাইট? ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইটস এ মাইন্ডসেট ইস্যু। সাকসেস ইজ মাইন্ডসেট ফার্স্ট অফ অল, রাইট? আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে, আপনার গোলটাকে ক্লিয়ারলি দেখতে হবে, আপনি কোথায় যেতে চান। না, যখন আপনি গোলটা ক্লিয়ারলি দেখতে পারবেন, তখন আপনি কাজ করতে পারবেন আপনার টেকনিক্যাল উইকনেসে। টেকনিক্যালি আপনি কি ধরনের জিনিসে উইক? আপনার কি কমিউনিকেশনের প্রবলেম, ওর আপনার কি কোডিং স্কিলের প্রবলেম, ওর আপনার টেকনিক্যাল প্রজেক্ট বেস এক্সপিরিয়েন্সের প্রবলেম। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু সেট আপ ইউর মাইন্ড। দেন যখন আপনি মনোবলটা পাবেন, তখন আপনি আপনার টেকনিক্যাল স্কিলগুলোকে ইনহ্যান্স করবেন। নাও ইউ হ্যাভ টু ফিগার আউট, ইউ হ্যাভ টু বি ভেরি অ্যানালিটিক। আপনার নিজ থেকে দেখতে হবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কোন জায়গায় আপনি ইন্টারভিউতে আটকে যাচ্ছেন, অথবা ইন্টারভিউ আপনার আসতেছে না, কেন আসতেছে না? ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট কোয়েশ্চেন। আপনি কি এনাফ পরিমাণে অ্যাপ্লাই করতেছেন, ও আপনার রেজুমি কি আউটডেটেড নাকি না? এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল হতে পারে, যেটা আপনার ফিগার আউট করতে হবে আপনার ল্যাকিংসটা কোথায়। এক্ষেত্রে ডেফিনেটলি এক্সপার্টদের হেল্প আপনি নিতে পারেন, ডেফিনেটলি। জি, অনেক ধন্যবাদ সাগর চৌধুরী, আপনি যেটি বলছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।